আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। স্মোকিং and tobacco use can causes cancer and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. বৃষ্টিটা বোধহয় আজ আর থামবে না রে। ভালোই হলো, তাই না? পায়েল অমিতের বুকে মুখ ঘষে একটু শিহরিত হয়েই বলে, সুরসুরি লাগছে তো। কেন, তোমার বুঝি বাড়ি যাওয়ার তাড়া নেই? সে কখন থেকে আটকে রেখেছো আমায়? মা ফোন করেছিল দুবার। পায়েল কথাগুলো বলেছিল বটে, কিন্তু তার শরীর অমিতের সাথে লেপ্টে আসছিল। সে অমিতের লোমশ বুকটা খামচে ধরল, যেন সে অমিতের হৃদস্পন্দনটা হাতের মুঠোয় পেতে চায়। বললাম তো অফিসের কাজে আটকে গেছি। আর তাছাড়া বস যখন আমার কোলে থাকে তাহলে তাকে ছেড়ে যাই কি করে? কানে ওভাবে দিও না, কেমন যেন কারেন্টের মতো লাগছে আমার শরীরটা। মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছি। অমিত পায়েলের কথায় থামল না। সে এবার পায়েলের গলার নিচ থেকে শাড়িটা সরাতে শুরু করলো। অমিতের গরম নিঃশ্বাস পায়েলের উন্মুক্ত বক্ষে আছড়ে পড়ল। ওই যে গড়িয়াহাটের মোড়ে নতুন রেস্টুরেন্টটা, উফ, অমিত দাঁড়াও না, এত তাড়া কিসের? মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে। কথা বলতে দাও, ওখানে কিন্তু। অমিত আচমকা হ্যাচকা টানে পায়েলকে নিজের ওপর তুলে নিল। পায়েলের কথাগুলো গোঙানিতে পরিণত হলো। অমিতের হাত তখন পায়েলের পিঠের ব্লাউজের হুক নিয়েই ব্যস্ত। বিরিয়ানি পরে হবে, এখন আমার অন্য খিদে পেয়েছে। আর আমার মেনু আমার সামনে। তুমি একটা অসভ্য, জানো তো, জানোয়ার কোথাকার। হুকটা ছিঁড়ে যাবে তো, এই ব্লাউজটা নতুন কেনা। অমিত কোনো কথা না শুনেই হ্যাচকা টানে হুকটা খুলে দিল। পায়েল শিউরে উঠে অমিতের চুল খামচে ধরল। তার বুকের ওঠা নামা বেড়ে গেছে কয়েক গুণ। ছিঁড়লে ছিঁড়ুক, তবে আজ আমি তোমাকে ছাড়ছি না। সে আলতো করে পায়েলের নাভির নিচে চুমু খেল। পায়েল অমিতের মাথাটা নিজের পেটের সাথে চেপে ধরেই বলল, কি করছোটা কি তুমি? মনে হচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছ। অমিত উঠে বসলো এবং পায়েলকে বিছানায় শুয়ে দিল। বাইরের বাজ পড়ার শব্দের সাথে ঘরের ভেতরের উত্তাপ পাল্লা দিচ্ছে। অমিত, আজ কিন্তু বেশি জোরে করবে না। গতবারের ব্যথাটা এখনো। দাঁড়াও না, একটু শ্বাস নিতে দাও। অমিত পায়েলকে শ্বাস নেওয়ার সময় দিল না। সে সজোরে প্রবেশ করল। পায়েল ব্যথায় ও সুখে শরীরটা ধনুকের মতো বাঁকিয়ে ফেলল। সে অমিতের পিঠের চামড়া নখ দিয়ে খুবলে ধরল। লাগছে? বল কেমন লাগছে? তুই শুধুই আমার। ঘরের দেওয়ালগুলো সাক্ষী থাকলো সেই আদিম খেলার। খাটের স্প্রিংয়ের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ আর পায়েলের তীব্র আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে গেল। অমিতের প্রতিটি ধাক্কায় পায়েল শিউরে উঠছিল। কামনার আগুনে দুজন তখন গলছে। ঘামে ভেজা শরীর দুটো একে অপরের সাথে মিশে গেছে। বাইরের বৃষ্টি আরো জোরে নামল, যেন তাদের সাথেই তাল মেলাচ্ছে। পায়েল বিয়ের আসরে বসে 3 বছর আগের এই কথাগুলোই ভাবছিল। এই হলো অমিত আর পায়েল, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সেদিন তারা যোধপুর পার্ক, কলকাতা, সেখানে একটি রুমে তারা এসব করেছিল। আজ তাদের বিয়ে, কিন্তু গল্পটা এইভাবে শুরু হলেও শেষটা হবে অন্যরকম। বিয়ের আসরে বসে পায়েল মনে মনেই বলল, সেদিন আমি বলেছিলাম মেরে ফেলো, কিন্তু আজ আমি তোমাকে মারবো অমিত। কিন্তু এবার আর সুখ পাবে না, শুধু যন্ত্রণা পাবে।
ঘটনা শুরু হয় এখান থেকে। বাগবাজার, উত্তর কলকাতার দত্ত ভিলা, পুরনো বনেদি বাড়ি। সময় রাত 9:30। বাগবাজারের পুরনো দত্তবাড়ির বিশাল দালান আজ আলোয় ঝলমল করছে। সানাইয়ের পোঁ পোঁ শব্দের সাথে মিশেছে জেনারেটরের একটা আওয়াজ। বাতাসে বিরিয়ানি আর কষা মাংসের গন্ধ। স্টেজের ওপর পাশাপাশি দুটো সিংহাসনে বসে আছে অমিত আর পায়েল। অমিতের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি আর পায়েলের পরনে রক্ত লাল বেনারসি। অমিতের কপালে বিন্দু বিন্দু ঘাম। রুমালে মুছতে মুছতেই অমিত বলল, উফ, যা গরম পড়েছে না আজ। রোহিত, রোহিত, এসির ফ্যানগুলো কি চলছে না রে? আরে ধুর ভাই, ওপেন হলো তো, এসি কতটা আর কাজ করবে। আর তুই তো বর, টেনশন আর গরমে তোর তো ঘাম হবেই, চিল কর। অমিত একটা কৃত্রিম হাসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বুকের ভেতরটা ধকধক করছে। পাশের চেয়ারে বসে থাকা পায়েল অদ্ভুত রকম শান্ত। সে এতক্ষণ ধরে একটা কথাও বলেনি, চোখের পলকও ফেলছে বলে মনে হয় না। অমিতের পিসিমা ভিড়ের মধ্যে থেকেই চেঁচিয়ে বললেন, ওমা, নতুন বৌমার মুখটা তো তোরা দেখলি না। আহা, যেন লক্ষ্মী প্রতিমা। অমিতের যা ভাগ্য। ভাগ্য না দুর্ভাগ্য সেটা তো আমি জানি। পিসিমা, তোমরা খেয়েছো তো? আচ্ছা ভাই, একটা কথা বলতো, খুব খচখচ করছে মনে। 3 বছর আগে তোরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলি, ওখান থেকে ফিরে এসে তুই যে বলেছিলি ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটা নাকি তোকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। হঠাৎ করে আজ তারই সাথে বিয়ে? হ্যাঁ, মানে হ্যাঁ, আসলে ও ফিরে এসেছে। মানে ওর রাগ কমে গেছে আর কি। তুই তো জানিস মেয়েদের মন, কখন কি করে তার ঠিক নেই। তাই বলে নিখোঁজ হয়ে গিয়ে আবার ফিরে আসা? আর তুইও মেনে নিলি? পুলিশ কেস ফেস কিছু হয়নি তো? আরে না না, ওসব ছাড় তো তুই। আচ্ছা তুই খেয়ে নে, বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে। অমিত কথা ঘোরাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই ওয়েটার এসে স্টেজে বরকনের খাবারের থালি দিয়ে যায়। বিশাল থালায় সাজানো বিরিয়ানি, মটন চাপ আর সালাড। পায়েল হঠাৎই যান্ত্রিক গলায় বলে উঠল, খিদে, আমার খুব খিদে পেয়েছে অমিত। হ্যাঁ হ্যাঁ, নাও না, খেয়ে নাও। পায়েল তার ফর্সা হাতে মাটনের একটা বিশাল হাড় শুদ্ধ টুকরো তুলে নেয়। অমিত আর চোখে তাকায়। সাধারণ মানুষ যেভাবে খায়, পায়েল সেভাবে খাচ্ছে না। সে হাড় থেকে মাংসও ছাড়াচ্ছে না। পায়েল, ওটা হাড়, দেখে খাও। অমিতের কথা শেষ হওয়ার আগেই পায়েল পুরো মাংসের টুকরোটা মুখে পুড়ে নেয়। অমিত এক মুহূর্তের জন্যই শিউরে ওঠে। তার মনে হয় পায়েলের চোয়ালটা যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হয়ে হাঁ হয়ে গেল, ঠিক যেন কোনো হিংস্র হাঙরের মতো। পায়েল কর্মর শব্দে হাড় চিবোচ্ছে। পায়েল, তুমি হাড়টা চিবিয়ে খেলে? অমিতের চোখের পলক পড়তে দৃশ্যটা স্বাভাবিক হয়ে যায়। পায়েল শান্তভাবে বসে আছে, তার ঠোঁটের কোণে একটু ঝোল লেগে আছে। সে সুন্দর করেই হাসলো। কি গো, হাড় খাবো কেন? এই তো হাড়টা পাতে রাখলাম। তুমি কি আজ বেশি করে ড্রিঙ্কস করে ফেলেছো অমিত? না, মানে মনে হলো। আসলে খুব স্ট্রেস যাচ্ছে তো, তাই হয়তো ভুল দেখলাম। ভাই তুই ঠিক আছিস তো? মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে তোর, জল খাবি? না রে, ঠিক আছে। আসলে 3 বছর আগের সেই অ্যাক্সিডেন্ট। ধুর, কিসব ভাবছি আমি। চল খাওয়াটা শেষ করি। কিছুক্ষণ পর রাত প্রায় 11:15। বাইরের অতিথিরা একে একে বিদায় নিয়েছে। এখন শুধু বাড়ির ঘনিষ্ঠ আত্মীয়রাই আছে। উত্তর কলকাতার এই পুরনো বাড়িগুলোর অন্দরমহলটা গোলক ধাঁধার মতো। বিশাল সব থাম, খড়খড়ি দেওয়া জানালা আর লম্বা বারান্দা। লোডশেডিং চলছে। ইনভার্টারের আবছা আলোয় ছায়াগুলো দীর্ঘ হয়েছে। অমিতের কাকিমা পায়েলের হাত ধরে বললেন, এসো মা, এসো এসো, সাবধানে ওঠো, সিঁড়ি দিয়ে দেখি। এই শাড়িতে হাঁটতে একটু অসুবিধা হবে,
কিন্তু আজ তো এই রূপেই অমিত একেবারে পাগল হয়ে যাবে মা তোমাকে দেখে। এসো মা, এসো, একটু একটু সাবধানে এসো মা, আসো আসো আসো। আমার দেবর পাগল তো আগে থেকেই ছিল কাকিমা। 3 বছর ধরে প্রেম কি আর এমনি এমনি করেছে? আজ রাত্রে তো বাসর ঘরে আগুন লাগবে। সবাই হাসাহাসি করছে কিন্তু পায়েল চুপ। সে মাটির দিকে তাকিয়ে হাঁটছে। সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল বাড়ির পুরনো কাজের লোক। 80 কোঠায় বয়স দাইমা। দাইমা দৃষ্টিশক্তি খুব একটা ভালো না, কিন্তু সে অন্য কিছু দেখতে পায়। দাইমা বিড়বিড় করে বললেন, বউ এসেছে? কই গো, নতুন বউয়ের মুখটা দেখি। দাইমা, তুমি এখনো জেগে আছো? যাও শুয়ে পড়ো, শরীর খারাপ করবে। খোকা, ও খোকা, বৌমার ছায়া কই? দাইমার কথায় সবাই থমকে দাঁড়ায়। ইনভার্টারের আলোয় সবার ছায়া দেওয়াল আর সিঁড়িতে পড়ছে, কিন্তু পায়েলের শরীরের কোনো কালো ছায়া মেঝেতে নেই। অমিতের বুকটা ধক করে ওঠে। ও মা, ডাইমা, তোমার চোখের মাথা সত্যিই গেছে গো। এই তো কত আলো ছায়া, তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, দাইমা চোখে কম দেখে। তোমরা চলো তো ওপরে। পায়েল ধীরে ধীরে দাইমার কাছে এগিয়ে যায়। দাইমা ভয়ে পিছিয়ে যেতে চায় কিন্তু পারে না। পায়েল দাইমার কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় কিছু বলে। চুপ করে থাক বুড়ি, একদম চুপ। আজকে আমার রাত, বেশি কথা বলে জিভটা টেনে ছিঁড়ে খেয়ে ফেলবো। পায়েলের গলার স্বর শুনে মনে হলো যেন কোনো গভীর কুয়োর তলা থেকে আওয়াজ আসছে। দাইমা গোঙাতে শুরু করে এবং তখনই জ্ঞান হারিয়ে ধপ করে মেঝেতে পড়ে যায়। ও মা, ও মা, দাইমা পড়ে গেল, জলানো, কে কোথায় আছো, জলানো গো, ও গো দাইমা পড়ে গেছে গো, কে কোথায় আছো, জলানো। সবাই যখন দাইমাকে নিয়ে ব্যস্ত, অমিত দেখে বারান্দার রেলিংয়ে বসে আছে দাইমার প্রিয় কালো বিড়ালটা। বিড়ালটা পায়েলকে দেখেই পিঠের লোম খাড়া করে অদ্ভুত এক গর্জন করে ওঠে, ঠিক যেন হিস করে শব্দ। পায়েল বিড়ালটার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসে। বিড়ালটা সেই হাসি সহ্য করতে আর পারে না। সে ভয়ে 3 তলার বারান্দা থেকে সোজা নিচের উঠোনে ঝাঁপ দেয়। একটা থেতলে যাওয়ার শব্দ হয়। অমিত মনে মনেই বলে, বিড়ালটা ওটা কি সুইসাইড করলো? না না, পড়ে গেছে হয়তো। সবকিছু আজ এত অশুভ কেন লাগছে? কি হলো অমিত, চলো করে যাই, দাইমাকে ওরা দেখে নেবে। আমার খুব ক্লান্ত লাগছে, আর আজকে তো আমাদের বাসর রাত। রাত 12টা বেজে 5 মিনিট। পায়েল এক প্রকার জোর করেই অমিতকে ঘরে নিয়ে আসলো। 3 তলার এই ঘরটা সাধারণত বন্ধই থাকে, আজ বাসর উপলক্ষেই খোলা হয়েছে। খাট ভর্তি রজনীগন্ধার মালা, কিন্তু ঘরে ঢোকা মাত্রই একটা তীব্র উগ্র গন্ধ নাকে আসে। এটা রজনীগন্ধা নয়, এটা কামিনী ফুলের গন্ধ, অথচ আশেপাশে কোথাও কামিনী গাছ নেই। উফ, গন্ধটা কোত্থেকে আসছে বলতো? কেউ কি কামিনী ফুল দিয়েও সাজিয়েছে নাকি ঘরটা? অমিত দরজাটা লক করতে যায়। ছিটকিনিটা লাগানোর সময় তার মনে হলো দরজার ঠিক ওপাশ থেকে অন্ধকার বারান্দা থেকে কেউ একজন খিলখিল করে হেসে উঠল। হাসিটা বাচ্চাদের মতো, কিন্তু তাতে কোনো সারল্য নেই। দরজা খুলে বাইরে উঁকি মারে। কে কে ওখানে? কেউ নেই, শুধু লম্বা অমিতের করিডোর। অমিত তাড়াতাড়ি দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দেয়। সে এবার ঘুরে দাঁড়ায়। পায়েল খাটের ঠিক মাঝখানে বসে আছে। তার ঘোমটা এখন খোলা, খোলা চুলগুলো পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমেছে। কাকে খুঁজছো অমিত? আমি তো ঘরেই আছি। না, মনে হলো কেউ হাসলো। যাকে, তুমি বাদ দাও। তুমি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ তো হবে, কিন্তু তার আগে আমার কাছে একটু এসো না। কতদিন পর আমরা একা, তাই না? মানে মনে পড়ে সেই রাতের কথা? ইস, আমার তো মনে পড়লেই গাটা শিউরে ওঠে। পায়েলের গলার স্বরে এমন একটা মাদকতা ছিল যে অমিতের পা আটকে গেল। পায়েল তার শাড়ির আঁচলটা
কাঁধ থেকে আলতো করে খসিয়ে দিল। ব্লাউজের গভীর খাঁজ দৃশ্যমান হলো। পায়েল, তোমাকে আজ খুব অন্যরকম লাগছে, সেই 3 বছর আগের মতো। অন্যরকম নাকি সেই আগের পায়েলই আছি, শুধু তুমি বদলে গেছো। এসো আমার কাছে এসো, আমার খুব গরম লাগছে অমিত, এই বেনারসিটা বড্ড ভারী। অমিতের শরীরে রক্ত এবার গরম হয়ে ওঠে। পুরুষের আদিম প্রবৃত্তি তাকে বিপদের সংকেত অগ্রাহ্য করতে বাধ্য করে। সে ধীর পায়ে খাটের দিকে এগিয়ে যায়, কিন্তু একই সাথে তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। গরম তো লাগবেই, এসিটা বোধহয় কাজ করছে না ঠিকঠাক। দাঁড়াও, ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিই। ফ্যান লাগবে না, তুমি কাছে এলেই হবে, ঠান্ডা হয়ে যাবে। পায়েল উঠে দাঁড়ায়। সে অমিতের একদম সামনে এসে দাঁড়ায়। অমিত স্পষ্ট অনুভব করে পায়েলের শরীর থেকে কোনো উত্তাপ বের হচ্ছে না, বরং মনে হচ্ছে একটা খোলা ফ্রিজের সামনে সে দাঁড়িয়ে আছে। জানালার বাইরে ঝড় শুরু হয়েছে। ঘরের আলোটা অমিত নিভিয়ে দিয়েছে, জ্বলে আছে শুধু নীলছে নাইট ল্যাম্প। অমিত আর পায়েল বিছানায়। অমিতের কামনার বাঁধ ভেঙে গেছে। সে পায়েলকে দু হাতে জড়িয়ে ধরেছে। পায়েলের ঘাড়ে এবার সে মুখ ডুবিয়েই বলল, তুই জানিস পায়েল, এই দিনটার জন্য আমি কত ওয়েট করেছি। সেই পাহাড়ি রাস্তায় যখন অ্যাক্সিডেন্টটা হলো, আমি ভেবেছিলাম তোকে আর কোনো দিন পাবো না। তাই খুব কষ্ট হয়েছিল তোমার, নাকি ভয় পেয়েছিলে পুলিশ ধরবে বলে? কি সব যাতা বলছিস? আমি ভয় পাবো কেন? আমি তোকে ভালোবাসি। বলেই অমিত পায়েলের ঠোঁটে ঠোঁট রাখে। অমিত যখন পায়েলকে চুম্বন করা শুরু করলো, সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করলো। পায়েলের ঠোঁট মানুষের ঠোঁটের মতো নয়, বরং অস্বাভাবিক চটচটে এবং আঠালো, যেন মধুর সাথে কাদা মেশানো হয়েছে। অমিত মনে মনে বলল, লিপস্টিকটা বোধহয় খুব চিপ কোয়ালিটির, কেমন একটা স্বাদ। কিস মে অমিত, হার্ট, আরো জোরে। অমিতের উত্তেজনা তখন তুঙ্গে। সে পায়েলের শরীর হাতড়াতে থাকে, কিন্তু যতবার সে পায়েলের চামড়া স্পর্শ করছে তার মনে হচ্ছে সে কোনো জ্যান্ত শরীর ধরছে না। মনে হচ্ছে মাটির তলায় অনেকদিন চাপা থাকা কোনো নরম পচা বস্তুর ওপর সে হাত বোলাচ্ছে। তোর গাটা এত ঠান্ডা কেন রে? আর কেমন যেন নরম, মানে একটু বেশি নরম। মাটির নিচে তো ঠান্ডাই থাকে সোনা, তুমি তো আমাকে গরম করবে এখন, আমাকে আদর করো। অমিতের মস্তিষ্কের এক অংশ তাকে পালাতে বলছে, কিন্তু শরীরের কামনার অংশ তাকে থামতে দিচ্ছে না। সে পায়েলকে বিছানায় শুয়ে তার ওপর উঠে আসে। তাদের মিলন শুরু হয় তীব্র বন্যতায়। পায়েল, তুই? আমার ভেতরটা পুরো ছিঁড়ে ফেলো আজ, যেমনটা সেদিন পাথরগুলো ছিঁড়েছিলে। পায়েলের কথাগুলো অমিতের কানে কেমন যেন শোনালো, কিন্তু সে থামলো না। অমিতের প্রতিটি ধাক্কায় খাটটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে, আর বাইরে বাজ পড়ছে। হঠাৎই অমিতের হাত পায়েলের পিঠের নিচে চলে যায়। সে মসৃণ পিঠ আশা করেছিল, কিন্তু এ কি, তোর পিঠেগুলো কি? অমিত হাত দিয়ে অনুভব করে পায়েলের পিঠের চামড়া বলে কিছুই নেই। সেখানে গভীর গর্ত, মাংস দলা পাকি আছে, যেন পাথরের ওপর দিয়ে অনেক দূর ঘষতে নিয়ে যাওয়া হয়েছে শরীরটাকে। চটচটে রক্ত অমিতের হাতে লাগে। সে আতঙ্কে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে স্বর আর বের হলো না। পায়েল, রক্ত তোর পিঠ? পায়েল অমিতকে তার দু পা দিয়ে শক্ত করে পিঁচিয়ে ধরে, যাতে অমিত নড়তে না পারে। সে অমিতের মুখের খুব কাছে মুখ আনে। নাইট ল্যাম্পের আলোয় অমিত দেখে পায়েলের সুন্দর মুখটা একটু একটু করে পাল্টে যাচ্ছে। ব্যথা লাগছে অমিত? আমারও খুব লেগেছিল সেদিন যখন তুমি হাতটা ছেড়ে দিলে। আমি খাট দিয়ে পড়ে গিয়েছিলাম, পাথরগুলো আমার পিঠের চামড়া